তুমি জীবনে আটকে পড়নি, তোমার মাথায় আটকে আছো। সবচেয়ে ভয়াবহ ব্যাপার, তুমি এমন এক জেলখানায় বাস করছো যার দরজা পুরো খুলে আছে, আর তালা তোমার চিন্তা ছাড়া আর কিছু না। প্রতিটি উদ্বেগ, প্রতিটি বারবার মনে আসা কথা, প্রতিটি কাল্পনিক ব্যর্থতা তোমাকে বন্দী করে রেখেছে। তোমার চারপাশের পৃথিবী না স্থৈর্য শেখায় যে আমাদের বিরক্ত করে না ঘটনাগুলো, বরং আমরা যেভাবে সেগুলোকে বিচার করি। তুমি যে দেওয়ালগুলো দেখো, যে ভয়গুলো তোমার উপর চাপ সৃষ্টি করে, সেগুলো কখনো বাস্তব ছিল না। এগুলো তোমার কথাবার্তা, অভ্যাস আর গল্প, যেগুলো তুমি নিজেরই মনে মনে বলছো। তুমি আগের দিনের বোঝা আর আগামীকাল কি হবে না জানা নিয়ে এত ব্যস্ত যে শ্বাস ফেলার, কাজ করার বা এখন যা কিছু ঘটছে সেটা দেখতে তেমন সময় পাচ্ছ না। একবার তোমার চিন্তা থেকে একটু দূরে সরে আসো, তখনই তুমি তোমার মনোযোগ ফেরত পাবে, যা তোমার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। উপস্থিত থাকা কোনো উপহার নয়, এটা একটা অভ্যাস, একটা সিদ্ধান্ত, যা তোমাকে নিয়ন্ত্রণে না পড়ে শুধু দেখার, প্রতিক্রিয়া না দিয়ে সঠিকভাবে জবাব দেওয়ার সুযোগ দেয়। বারবার বাস্তবতার দিকে ফিরে আসা তোমার মনের বাস্তবতার সাথে মিলন আরও শক্ত করে, নীতিবোধ আর উদ্দেশ্যকে জাগ্রত করে। লক্ষ্য করো, কতবার তোমার মন এমন কিছুতে হারায় যা কখনোই ছিল না, অথবা যা হয়তো কখনো আসবে না। মনের পছন্দ জটিলতার ওপর, গল্পের ওপর, কল্পিত ভয়ের ওপর। আর তাই করে এটা একমাত্র যে জিনিসটা গুরুত্বপূর্ণ, সেই শক্তি চুরি করে এই মুহূর্তটা। নিজেকে যেটাই স্থির করবে সেটা হলো শ্বাস, শরীর, হাতে থাকা কাজ। এখান থেকেই শুরু হয় স্বাধীনতা। স্পষ্টতা আসে ধীরে ধীরে, নিঃশব্দে। তোমার প্রতিটি চিন্তার সঙ্গে তোমার সম্পর্ক নতুন করে গড়ে তোলে। দরজাগুলো কখনোই বন্ধ ছিল না, শুধু তোমাকে সেগুলো দেখতে হয়েছিল। তুমি এমন একটা ঘরে দাঁড়িয়ে আছো যেটা একটা অবিরাম গুঞ্জনের মধ্যে ভরা, কিন্তু ওই গুঞ্জন তোমার চারপাশে নয়, সেটা তোমার ভেতরে। সেটা এক অবিরত চলমান শব্দ। তোমার মন নিজেই এমন গল্প বলতে থাকে যেগুলোর জন্য তুমি কখনো অনুরোধ করনি। এমন ঘটনা ভবিষ্যৎবাণী করে যা এখনও আসেনি। প্রতিটা বিস্তারিত এমনভাবে সাজায় যেন তোমার কল্পনাই বাস্তবতার নির্মাতা। ভাবনাগুলো ঢেউয়ের মতো উঠে আসে, একটার পর একটা আছড়ে পড়ে, রেখে যায় উদ্বেগ, সন্দেহ বা আফসোসের ছাপ। তুমি এগুলোকে অনেক সময় ইচ্ছাকৃতভাবে, অনেক সময় অজান্তে অনুসরণ করো, যেন প্রতিটা ভাবনা কোনো পরামর্শ নয়, বরং একটা নির্দেশ। কিন্তু একটু থেমে দেখো সেই যন্ত্রটাই কেমন কাজ করে, চুপ করানোর চেষ্টা না করেই। দেখো কেমন ঘোরে, গিয়ারগুলো কেমন ঘুরছে, সংযোগগুলো কেমন গড়ে উঠছে, আর কোনো বাধ্যবাধকতা ছাড়াই শুধু দেখো। তোমার মন একটা রিদমে চলে, যা এতটাই পরিচিত যে সেটা সত্যি বলে মনে হয়। কিন্তু আমরা যেটা ভোগ করি সেটা আসলে পৃথিবী না, বরং আমরা যেই বিচারগুলো ওর উপর চাপাই। মার্কাস অরেলিয়াস বলেছিল, তোমার মনের ওপর তোমার ক্ষমতা আছে, বাইরের ঘটনাগুলোর ওপর নয়। এটা বুঝলে তুমি শক্তি পাবে। যে ক্ষমতার কথা সে বলছে সেটা সূক্ষ্ম, প্রতিটা চিন্তা নিয়ন্ত্রণ করার ব্যাপার না, বরং কোন চিন্তাগুলো তোমার অভিজ্ঞতাকে গড়বে আর কোনগুলোকে তুমি ছেড়ে দেবে সেটাই বেছে নেওয়ার ব্যাপার। অবিশ্বাস্য কতটা মনের জোরালো প্রভাব, যা তোমাকে বিশ্বাস করায় অতীত বারবার মনে করা অথবা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা জরুরি, গুরুত্বপূর্ণ, এমনকি রক্ষা করার মতো কিছু। তুমি অদ্ভুত আওয়াজের সঙ্গে তর্ক করো যেগুলো আসলে নেই, এমন পরিস্থিতির বিরুদ্ধে নিজের পক্ষে যুক্তি দাও যেগুলো কখনোই আসবে না, আর নিজেকে মাপো এমন মানদণ্ড দিয়ে যেগুলো কেউ ঠিক করেনি। প্রতিটি চিন্তা একটা নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দেয়, কিন্তু দেয় বন্দিত্ব। চিন্তার অভ্যাস এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে তুমি প্রায় তাদের খেয়ালই করো না। জীবনের মধ্যে চলছো যেন অন্য কেউ তোমার জন্য লেখা স্ক্রিপ্ট অনুসরণ করছো। এবং তবু স্টিমুলাস আর রেসপন্সের মাঝে যে বিরতি আছে সেটা লক্ষ্য করা মানেই মুক্তি পাওয়া। চিন্তা আর কাজের মাঝে যে ফাঁকা জায়গা আছে সেটা অনেকটাই ছোট দেখালেও গভীর। মুক্তি ঠিক ওইখানেই লুকিয়ে আছে। এপিকটেটাস আমাদের বলেছিল, তোমার সঙ্গে যা ঘটে তা নয়, বরং তুমি কিভাবে সেটা মোকাবেলা করো সেটা গুরুত্বপূর্ণ। চিন্তাকে সত্যি হিসেবে না দেখে এক ধরনের ঘটনা হিসেবে দেখা মানে তোমার অচেতন মনে যা চলছে সেটা সচেতন করা। প্রতিটি অজানা চিন্তা, প্রতিটি অপরীক্ষিত প্রতিক্রিয়া, প্রতিটি অভ্যাসগত গল্প যা চ্যালেঞ্জ করা হয় না, সাইলেন্টলি তোমার জীবনকে নিয়ন্ত্রণ করে। অনুমতি ছাড়া অদৃশ্যভাবে ধারণা গড়ে তোলা। শরীর হয়ে ওঠে উপস্থিতির দরজা। কাঁধের প্রতিটা টেনশন, প্রতিটি হালকা শ্বাস, প্রতিটি দ্রুত ধরফড়ানি এমন একটা সংকেত যা তুমি উপেক্ষা করতে পারবে না। মস্তিষ্ক বলতে পারে সব ঠিক আছে, কিন্তু শরীর কখনো মিথ্যে বলে না। এখানে এই মুহূর্তে মনোযোগ দাও, অনুভূতিতে, শ্বাস নেওয়ার সহজ কাজটায়, পায়ের তলায় মাটির স্পর্শে। ধৈর্যশীলতা বাস্তবতার সাথে মিলিয়ে চলার উপর জোর দেয়, যেমনটা বাস্তব, যেভাবে আমরা কল্পনা করি না। মস্তিষ্ক বিভ্রান্তি, জটিলতা আর নাটককে ভালোবাসে, কিন্তু এই মুহূর্তটা শান্ত। আর সেই নীরবতায় মন গল্প বুনতে পারে না, শুধু দেখে থাকতেই পারে। দেখা তোমার প্রথম মুক্তির কাজ। কার্ল জাং একবার বলেছিল, তোমার দৃষ্টি তখনই স্পষ্ট হবে যখন তুমি তোমার নিজের হৃদয়ে তাকাতে পারবে। যারা বাইরে তাকায় তারা স্বপ্ন দেখে, যারা ভেতরে তাকায় তারা জাগ্রত হয়। শরীরের দিকে, অনুভূতির দিকে, যা মুহূর্তেই আছে তার দিকে মনোযোগ ফেরালে মনোযোগ বিভ্রান্তির যন্ত্রণা ধীরে ধীরে ছেড়ে দেয়। ছোট ছোট সচেতন কাজ মানসিক বন্দিত্বের প্রতিষেধক। শুধু চিন্তা করলেই মাস্টারি হয় না, সেটা শুধু প্রস্তুতি। পরের স্পষ্ট কাজটাই করো।
মেসেজ পাঠাও, বই খোলো, ঘরের কোণা পরিষ্কার করো, প্রত্যেক কাজের জন্য একটা প্যারাগ্রাফ লিখো। কাজ মনোযোগ বাড়ায়, শৃঙ্খলা গড়ে তোলে আর মনে করিয়ে দেয় তুমি বাস্তবতা নিয়ন্ত্রণ করো না। স্টোইসিজম শেখায় যে গুণাবলী কাজের মাধ্যমে প্রকাশ পায়। জ্ঞান বোঝা যায় তুমি কি করো তার মাধ্যমে, শুধু ভাবার মাধ্যমে নয়। আর এই ছোট ছোট জয়ের মধ্য দিয়ে তুমি এমন একটা ছন্দ পেয়ে যাও যা তোমাকে চিন্তার গণ্ডি থেকে বের করে নিয়ে যায়, পৃথিবীর সাথে উদ্দেশ্যমূলকভাবে যুক্ত করে। সেনেকা বলেছিল, আমরা বেশি কষ্ট পাই কল্পনার চেয়ে বাস্তবতায় বেশি গা ভরা। প্রতিটি সচেতন পদক্ষেপ উপস্থিতির প্রমাণ দেয়। মনের কাজ একটা হাতিয়ার, মালিক নয়। দৈনন্দিন জীবনে উপস্থিতি স্পষ্টতা বাড়ায়। প্রত্যেক কথাবার্তা, প্রত্যেক কাজ, প্রত্যেক নীরব মুহূর্ত হয়ে ওঠে একটা নোঙর। পৃথিবী চাই না তুমি প্রতিটা উস্কানিতে প্রতিক্রিয়া দেখাও, তবু তোমার মন প্রায়শই জোর দেয় সেটা করতে। লক্ষ্য করো কতবার কল্পিত আপত্তি বা ভয় তোমার শক্তিকে ছিনিয়ে নেয়। সত্যের কাছে ফিরে যাও, কি বলা হয়েছে, আসলে কি ঘটেছে। তখন তুমি এমন একটা শান্তি গড়ে তুলতে শুরু করবে যা কাউকে নিয়ন্ত্রণ করতে দেবে না। স্টোইসিজম বলে সেটা হলো যুক্তির সঙ্গে জীবনযাপন করা, আকস্মিক আবেগকে সত্য থেকে আলাদা করা, অনুভূতিকে বিচার থেকে আলাদা রাখা। যতবার তুমি বর্তমান মুহূর্তে ফিরে আসবে, তোমার মনকে দখল করা সেই সব গল্পগুলো প্রভাব হারাবে, আর সেখানে স্পষ্টতা, ধৈর্য আর আসল পছন্দের জায়গা হবে। প্রতিটি সচেতন পর্যবেক্ষণ বাস্তবতাকে বুঝতে সাহায্য করে, মনের মধ্যে পার্থক্য করার ক্ষমতা বাড়ায়, যাতে তুমি প্রতিক্রিয়া না দিয়ে সচেতনভাবে সাড়া দিতে পারো। আবেগ নিয়ন্ত্রণ মানে দমন করা না, বরং তার সঙ্গে মোকাবেলা করা। অস্বস্তি, দুঃখ বা ভয়ের উপস্থিতিকে গ্রহণ করো, কিন্তু সেটা চিরস্থায়ী কোনো কিছু মনে করো না। আবেগ হলো চলমান শক্তি। চিন্তাই কোনো অনুভূতির আকৃতি আর স্থায়িত্ব দেয়। স্টোইকরা আমাদের মনে করিয়ে দেয় যে অনুভূতিগুলো ভালো বা খারাপ নয়, সেগুলো নিরপেক্ষ যতক্ষণ না আমরা সেগুলোকে ব্যাখ্যা করি। যখন তুমি সেই কাঁচা অনুভূতিতে গভীর শ্বাস নাও, তখন তুমি তার শক্তি থেকে মুক্তি পেয়ে যাও। উদ্বেগ কমে যায়, কারণ পরিস্থিতি বদলায় না, বরং তোমার তার সাথে সম্পর্ক বদলায়। তুমি আর তোমার ভেতরের গল্পগুলোর বন্দী নয়, তুমি নিজের অভিজ্ঞতার সক্রিয় অংশীদার। কার্ল জুং বলেছিল, সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো নিজেকে পুরোপুরি গ্রহণ করা। প্রতিটি আবেগের ঢেউ পুরোপুরি লক্ষ্য করো। শিক্ষক হওয়া ভালো, অত্যাচারী হয়ে ওঠার চাইতে। স্পষ্টতা, সাহস আর উপস্থিতি গড়ে তোলা। শেষ ধাপ হলো একীভূত হওয়া, দক্ষতার সঙ্গে জীবনযাপন করা, স্বভাবের মতো প্রতিক্রিয়া না দেখিয়ে। মন কখনো চুপ থাকবে না, কিন্তু দক্ষতা মানে বারবার ফিরে আসা, মনোযোগকে শ্বাস, শরীর আর কাজের সঙ্গে জড়িয়ে রাখা। জীবন অনিশ্চিত, শান্তি আসে না ফলাফল নিয়ন্ত্রণ করে, আসে নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে। প্রতিদিন এটা প্র্যাকটিস করলে চারপাশের পৃথিবী যেমন আছে তেমনই থাকবে, কিন্তু তুমি স্বাধীনতা, শান্তি আর উপস্থিতি এমনভাবে অনুভব করবে যা জীবন বদলে দেয়। স্টোইকরা বলে, ভালো জীবন মানে নিজের নিয়ন্ত্রণে থাকা জিনিসগুলোর ওপর ভিত্তি করে গড়ে তোলা। তোমার মনোযোগ, তোমার যুক্তিসঙ্গত সিদ্ধান্ত, তোমার কাজকর্ম, এগুলো ঠিকঠাক গড়ে তুললে তুমি আর বন্দী হয়ে থাকো না, বরং নিজের মনের মালিক হয়ে ওঠো। পুরোটা জেগে থাকা, পুরো মন দিয়ে যুক্ত থাকা, পুরোপুরি স্বাধীন থাকা। যদি স্পষ্টতা, উপস্থিতি আর দক্ষতা অর্জনের লোভ লাগায়, তাহলে সাবস্ক্রাইব করা মানে শুধু একটা চ্যানেল ফলো করা নয়, এটা বারবার ফিরে আসার একটা অঙ্গীকার, সচেতনতা, যুক্তি আর স্বাধীনতা ডেলিব্রেটভাবে গড়ে তোলার জন্য। আর এই অভ্যাসেই একটা নিস্তব্ধ তৃপ্তি থাকে। এটা যতই বলাই কম হবে না, খুবই সূক্ষ্ম কিন্তু গভীর ব্যাপার। যখন তোমার মন যে প্রতিটি গল্প বলছে সেগুলো অনুসরণ করা চাপ ছেড়ে দাও, তখন টেনশন কমে আসে। এমন একটা অবস্থা সৃষ্টি হয় যেখানে মন আগে যেখানে বিভ্রান্ত ছিল, সেখানে এখন তুমি পুরোপুরি উপস্থিত থাকো। একসময় যা তোমার শাসক ছিল, এখন তা তোমার ইচ্ছার একটা সরঞ্জাম, তোমার অভিজ্ঞতার অধিপতি নয়। এই প্রত্যাবর্তন পেতে পালানোর দরকার নেই, বরং নিজের চিন্তাগুলোকে সহানুভূতিশীলভাবে, নিয়মিতভাবে পর্যবেক্ষণ করে মুহূর্তে মুহূর্তে, শ্বাসে শ্বাসে, এটাই সম্ভব। প্রতিটা ইচ্ছা একটার পর একটা যখন তুমি এটাই প্র্যাকটিস করো, তখন প্রতিক্রিয়া আর উদ্দীপনার মধ্যে যে ফাঁকা জায়গা থাকে সেটা বড় হতে থাকে। এই ফাঁকা জায়গাতেই তোমার পছন্দের স্বাধীনতা থাকে। তুমি ধীরে ধীরে ধরতে শুরু করো কোন চিন্তাগুলো জীবনে ভালো প্রভাব ফেলে আর কোনগুলো শক্তি খরচ করে। তাড়াহুড়ো করে কিছু করার আগেই তুমি তোমার প্রবৃত্তিগুলো বুঝতে পারো, আর ওগুলোকে তোমার আচরণ নিয়ন্ত্রণ করতে দেয় না। পৃথিবী তো আগের মতোই থাকে, কিন্তু তোমার অভিজ্ঞতা বদলে যায়, কারণ তুমি যেভাবে তাকাও সেই চোখের ফিল্টারটা বদলে গেছে। চিন্তা দেখে সেগুলোর কাছে নত না হওয়া শুধু মনের ব্যায়াম নয়, এটা দক্ষতার একটা শক্ত ভিত্তি। তোমার অন্তরে জীবনের ওপর নিয়ন্ত্রণ পাওয়া হলো স্বাধীনতা শুরু, একটা প্রথম ধাপ যে পথে তুমি বাধা ছাড়া হাঁটতে পারো। একটা জগৎ যেখানে সবসময় তোমাকে বিভ্রান্ত এবং অস্থির করার চেষ্টা চলে। আর তাই তোমার মনকে মনোযোগ দিয়ে ধীরে ধীরে লক্ষ্য করা নিজেই একটা বিপ্লব, সূক্ষ্ম, অবিরাম এবং গভীরভাবে বদলে দেওয়া। একসময় এক চিন্তা করে শরীরের প্রতি মনোযোগ দিলে একটা গভীর স্পষ্টতা পাওয়া যায়, এমন স্পষ্টতা যা নকল করা যায় না বা কেবল তত্ত্ব দিয়ে বোঝানো যায় না। যখন মন বাধা থাকে না, তখন সেটা অতীতের দুঃখ আর ভবিষ্যতের উদ্বেগের মধ্যে ছুটে বেড়ায়, কিন্তু অনুভূতি তোমাকে স্থিতিস্থাপক করে। এটা তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে আছো। জীবন এখানেই, এখনই ঘটছে। মনের গল্পগুলো যতই আকর্ষণীয় হোক না কেন, সেগুলো আসল অভিজ্ঞতার থেকে আলাদা। কার্ল জুং বলেছিল, তোমার দৃষ্টি তখনই পরিষ্কার হবে যখন তুমি নিজের অন্তরকে দেখতে পারবে। যারা বাইরে তাকায় তারা স্বপ্ন দেখে, যারা ভিতরে তাকায় তারা জাগ্রত হয়। এখানে জাগরণ স্পষ্ট অনুভূত হয়, শরীরের প্রতি মনোযোগ ফেরানো, যা তৎক্ষণাৎ এবং সত্যি। সেটাই সেই মুহূর্ত যেখানে নিজের এবং গল্পের মধ্যে ফারাক বোঝা যায়। অনুভূতিটা ধীরে ধীরে মলিন হতে শুরু করে। এটা মনোযোগ হারানো না, বরং একটা দিশারি, একটা স্মরণীয় যে উপস্থিত থাকা কোনো দার্শনিক ধারণা না, বরং সরাসরি অনুভূতির ব্যাপার। শ্বাসের ওঠানামা, ত্বকের উষ্ণতা, হৃৎস্পন্দনের নরম ছন্দ, এসবই মাপা যায় জীবনের উপস্থিতি। প্রতিটা অঙ্গভঙ্গি আর চলাফেরার মধ্যে লুকানো থাকে একটা পাঠ,
একটা সত্য যাকে মানা বা অস্বীকার করা যায় না। মন প্রায় শরীরের বুদ্ধিমত্তাকে অবমূল্যায়ন করে, সূক্ষ্ম সংকেতগুলোকে অপ্রাসঙ্গিক বা ঝাঁকলার মনে করে ত্যাগ করে দেয়, কিন্তু আসলে এগুলোই বাস্তবতার দিকে ফেরার কম্পাস। কঠিন মিটিংয়ের আগের ফুসফুসে হালকা শ্বাস, জিহ্বার টান যখন মন খারাপ কোনো চিন্তা মাথায় আসে, মুখের ভেতর অস্বস্তি যখন কোনো কথা বলার আগে থাকে, এসবই ইঙ্গিত যে মন তার সঠিক কাজ থেকে বিচ্যুত হয়েছে। অর্থাৎ মন শুধু দেখছে আর সাড়া দিচ্ছে না, অপ্রয়োজনীয় গল্প তৈরি করছে। এই সংকেতগুলোর প্রতি মনোযোগ দেওয়া মানে এমন একটা দক্ষতা গড়ে তোলা যেটার অনেক বড় প্রভাব পড়ে। তখন তুমি বুঝতে পারো কখন চিন্তা কাজের আর কখন সেটা শুধু অনুমান, কখন মনোযোগ জীবনে মান বাড়াচ্ছে আর কখন নয়। আর যখন সেটা বেরোচ্ছে তখন মন আর শরীরের মিলনে প্রথম আসল শক্তি জন্ম নেয়। অনুভূতির একটা ছন্দ থাকে যা একবার বুঝে নিলে দৃষ্টিভঙ্গি বদলে যায়। দুনিয়া এখনও অনিশ্চয়তায় ভরা থাকতে পারে, পরিস্থিতি কঠিনই থাকতে পারে, কিন্তু যখন শরীর কাজ করছে মন কম সম্ভাবনা হারিয়ে ফেলে অনুমান বা নাটকীয়তায়। অনুভূতি হয় বাস্তবতার আয়না, শ্বাসের ওঠানামা, পায়ের চাপ, ত্বকে বাতাসের স্পর্শ, প্রত্যেকটাই মুহূর্তের কথা বলে। অবশ্যই সত্যি একটা মুহূর্ত। স্টোইকরা বলতো যে আমাদের প্রকৃতিকে যেমন আছে তেমনই মেনে নিতে হবে, যেমনটা আমরা চাই সেটা নয়। যখন মনোযোগ বাস্তব জিনিসে থাকে তখন কল্পনায় তৈরি ক্ষতি বা দুর্ভাগ্যের গল্পগুলোর প্রভাব কমে যায়। শরীর সোজা সাপটা সত্যটা দেখায়, অনুভূতি আর বাস্তবতার মধ্যে সেতুবন্ধন গড়ে তোলে, বলে দেয় কি সত্য আর কি মিথ্যা। যখন তুমি শরীরের প্রতি মনোযোগ দাও তখন দেখার কাজ সহজ হয়ে যায়, আর তোমাকে প্রতিটা চিন্তা জিজ্ঞেস করতে বা প্রতিটা অনুভূতি বিশ্লেষণ করতে বা প্রতিটা ভয় নিয়ে দ্বন্দ্ব করতে হয় না। মন স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয় যা আছে, যা অস্বীকার করা যায় না, জাতক্ষণিক। প্রতিটা শ্বাস একটি সংকেত, প্রতিটা হৃস্পন্দন মনে করিয়ে দেয় জীবন এখানেই চলছে। মন যা জটিলতা আর বিভ্রান্তিতে বেঁচে থাকে এই জায়গায় নিজের কাহিনী গড়ে তুলতে পারে না। এটা দেখতে পারে কিন্তু বানাতে পারে না। এই নীরবতায় স্পষ্টতা আছে। শরীরের সংকেতগুলো সোজা কিন্তু গভীরভাবে শিক্ষা দেয়। তারা তোমাকে শেখায় মুক্তি পাওয়া যায় না চিন্তা পুরোপুরি থামিয়ে দিয়ে, বরং দেখতে শিখে তার ক্ষমতা গড়ে তুলেই। প্রতিক্রিয়া না দেখিয়ে বাস্তবতার সাথে মনোযোগ মিলানো, কল্পনার বদলে বাস্তবকে টেনে আনা। এমনকি সবচেয়ে ক্ষুদ্র সূক্ষ্ম শারীরিক অনুভূতিগুলো সচেতনতার এক ধরনের অনুশীলন হতে পারে। যেমন তোমার হাত কিভাবে টেবিলের ওপর রাখা আছে, তোমার নিচে চেয়ারের চাপ, কাঁধের মধ্যে টান, এসব কিছুই পর্যবেক্ষণের জন্য উপলব্ধ। প্রতিবার মনোযোগ আবার এই জায়গাগুলোতে ফেরানো, অনুভূতিগুলো সচেতনভাবে লক্ষ্য করা উপস্থিতি জোরদার করে, সচেতনতা তীক্ষ্ণ করে এবং আত্মসংযমের চর্চা গভীর করে। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া মানে প্রতিটা চিন্তার প্রতি সাড়া দেওয়া নয়, এর মানে হল বাস্তবের কাছে ফিরে আসার অভ্যাস গড়ে তোলা, শরীরকে মাধ্যম হিসেবে ব্যবহার করে ধৈর্য, নিয়ন্ত্রণ আর স্পষ্টতা চর্চা করা। সময়ের সঙ্গে সঙ্গে মন শিখে যে তার ঘোরাফেরা তোমাকে নির্ধারণ করে না, আর সে যে গল্পগুলো তৈরি করে সেগুলো আর তোমাকে আটকে রাখতে পারে না। শরীরকেও যখন মনোযোগ দেওয়া হয় তখন সেটা চাপের মুহূর্তে দৃঢ়তা যোগায়। যখন মন ভয়ের আর ব্যর্থতার পুরনো চিন্তা শুরু করে তখন অনুভূতিগুলো একটা দড়ির মতো কাজ করে, শ্বাসের ওঠানামা, পায়ের জায়গায় মাটির ছোঁয়া আর স্বাভাবিক গতির ছন্দের কাছে ফিরিয়ে নিয়ে আসে। মনের অস্থিরতা যখন সবকিছু এলোমেলো করে দিতে চায় তখন এটা একটা ধ্রুবতা দেয়। সেনেকা বলেছেন, যে ব্যক্তি নিজের কাছে নেই এমন জিনিস নিয়ে শোক করে না, বরং যেটা আছে তাতে খুশি হয়, সে একজন জ্ঞানী মানুষ। শরীরে যা আছে সেটাই লক্ষ্য করার সাধারণ কাজটাই এই জ্ঞানকে বোঝায়। কল্পনায় তৈরি ঘাটতি খুঁজে বেড়ানোর বদলে তুমি বাস্তবতা বুঝে সরাসরি তার সঙ্গে জড়িত খাও। অনুভূতিতে মনোযোগ দেওয়া যা সরল এবং নিয়ন্ত্রণচিক, সেটাই এক ধরনের দক্ষতা হয়ে ওঠে, মনের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার একটি উপায় যা আমাদের স্বাভাবিক বিভ্রান্তি থেকে মুক্ত করে। উপস্থিত থাকা মানে কোনো অলস অবস্থা নয়, এটা এক ধরনের সক্রিয় অনুশীলন। প্রতিবার শরীরের প্রতি মনোযোগ ফেরাতে একটু চেষ্টা করতে হয়, কিন্তু সেই চেষ্টা খুব সূক্ষ্ম, প্রায় অদৃশ্য। এটা জোরপূর্বক নয়, বরং ইচ্ছা নিয়ে বারবার করা হয়, যতক্ষণ না মন আর শরীর একসাথে মিশে যায়। প্রতিটা মুহূর্ত যখন শরীরের দিকে মনোযোগ ফেরানো হয় তখন উপস্থিত থাকার অভ্যাস গড়ে ওঠে। প্রতিটা পর্যবেক্ষণ মনের ক্ষমতাকে আরও শক্তিশালী করে, যাতে সেটা প্রতিক্রিয়া না দিয়ে শুধু দেখে, অংশগ্রহণ করে, গল্পের ঢেউয়ে ভেসে না যায়। এই অভ্যাসের মাধ্যমে মনোযোগ শরীরের অনুভূতির সাথে গেঁথে যায়। স্বাধীনতা মানে হলো জীবনকে যেমনটা হচ্ছে তেমনভাবেই গ্রহণ করার স্বাধীনতা, কল্পনার মতো নয়। আর স্পষ্টতা, সাহস আর সচেতনতা নিয়ে কাজ করার স্বাধীনতা। শরীর আসলে মনের প্রথম ক্লাসরুম। শরীর যে জ্ঞান দেয় সেটা তাৎক্ষণিক, পরিষ্কার আর সব সময় পাওয়া যায়। প্রতিটি শ্বাস নেওয়ার ছাড়া প্রতিটি সূক্ষ্ম স্পন্দনই বাস্তবতা শেখায়। মনোযোগ কোথায় থাকা উচিত তার একটা বার্তা দেয়, আর সচেতনতার একটা মাধ্যম। যখন তুমি কোনো বিভ্রান্তি বা বিচার ছাড়াই শরীরটা খেয়াল করবার ক্ষমতা বাড়াও তখন তোমার মনোযোগ নিজে
নিজের কাছে ফেরত পাওয়া শুরু হয়। তোমার স্বাধীনতা আর জীবনের অনুভূতি যখন সাক্ষী দাঁড়ায়, তখন সেটা মুক্তির একটা অনুশীলন হয়ে ওঠে। চিন্তা আর বাস্তবতার মিল করা একটা ব্যায়াম হয়, আর স্পষ্টতার একটা দরজা খুলে দেয় যা আর কিছুই দিতে পারে না। ঠিক এখানেই যা কিছু আছে তা দেখার সোজা কাজটাতেই আসল উপস্থিতি আর আসল স্বাধীনতা ধীরে ধীরে কিন্তু অটুটভাবে জাগে, এক এক করে অনুভূতি। মনের প্যাটার্ন চিনে নেওয়া আরও একটা স্তরের বোধ দেয়। অভ্যাসের সেই চক্রগুলো শুধু বিমূর্ত বা আবেগীয় নয়, ওগুলো ভবিষ্যৎবাণীমূলক। এমন একটা স্ক্রিপ্ট তৈরি করে যা মন অনুসরণ করার প্রত্যাশা রাখে। একটা রিডাম আছে যা শরীর প্রায় অজান্তেই ধরে রাখে। কথোপকথনের আগে টেনশন জমে যায় কারণ মনের ভিতরে সংঘাতের আশঙ্কা থাকে। প্রেজেন্টেশনের আগে নিজেকে সন্দেহ করা শুরু হয় কারণ মন বারবার নিজের অযোগ্যতা নিয়ে ভাবতে থাকে। যখন মন ফাঁকা থাকে তখন ভয়ঙ্কর কল্পনা মাথায় ঘুরতে থাকে, যা মনে হয় একদম পরিকল্পিত, কিন্তু আসলে সেটাই বারবারের পুনরাবৃত্তি। এই চক্রগুলো সচেতন হওয়া ঠিক যেন ভূমিকম্পের আগে ফাটলের খোঁজ পাওয়া। একবার সেটা দেখতে পেলে তুমি পরিবর্তনের আগেই প্রস্তুতি নিতে পারো। আর কখনো কখনো তুমি পুরোপুরি এর পথ বদলে দিতে পারো। বুঝতে পারা যে আমরা যে চাপ অনুভব করি তার অনেকটাই আমাদের নিজের ভিতর থেকেই তৈরি হয়। এটা মুক্তির মতো। এমন কিছু ভাড়া যা আগে অবশ্যম্ভাবী মনে হতো, এখন মনোযোগ দিয়ে তা থামানো, বদলানো বা নরম করা যায়। সমস্যাটা চিন্তা দূর করা নয়, কারণ মন কখনো চিন্তা করা বন্ধ করবে না, বরং চিন্তাগুলোর সাথে ভিন্নভাবে জড়িত হওয়া। প্রতিটি ধারা একটা সুতা, আর তুমি আর বাধ্য নও সেটা তোমার পরিচয়ের কাপড়ে বোনা। তুমি একটা চিন্তা স্বীকার করতে পারো, কিন্তু সেটা মানতে হবে না। একটা চিন্তা মাথায় আসলে সেটা নিয়ে এতটা ভয় পাওয়া যাবে না যে সেটা তোমার কাজকর্ম নিয়ন্ত্রণ করুক। কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে সেটা ভাবো, কিন্তু সেটা সত্যি মনে করে নিজের মধ্যে ঢুকে পড়ো না। এই ভাবনাটা মস্তিষ্ককে চুপ করায় না, বরং এটা তোমার মনোভাব বদলে দেয় অন্যরকমভাবে দেখার জন্য। মূল কথা হলো পরিস্থিতি নিয়ন্ত্রণ করা বা পুরনো অভ্যাস মুছে ফেলা নয়, বরং নিজের ইচ্ছায় সেই পুরনো গল্প থেকে একটু দূরে থাকা, তাকে একটা ঘটনা হিসেবে দেখা, আদেশ হিসেবে নয়। এই একটা পদক্ষেপই স্বাধীনতার প্রথম ধাপ। অভ্যাসগুলো প্রায়ই স্মৃতির কারণে আরও শক্তিশালী হয়। মনের অভিজ্ঞতার জমককালো সংগ্রহ, যেটা আশা সত্যি কিনা যাচাই করতে ব্যবহার করে। ছোটখাটো সমালোচনাকে মনে রাখা হয় অযোগ্যতার প্রমাণ হিসেবে। ব্যর্থ চেষ্টাকে ধরা হয় স্থায়ী সীমাবদ্ধতার প্রমাণ হিসেবে। সম্পর্ক, আকাঙ্ক্ষা আর আত্মপারসেপশন এই সংগ্রহের মধ্য দিয়ে ফিল্টার করা হয়, আর মন অতীত থেকে বেছে বেছে নেওয়া তথ্যের ওপর ভিত্তি করে ভবিষ্যতের কষ্টের পূর্বাভাস দেয়। এই প্রত্যাশা আর ব্যাখ্যার চক্র বারবার ঘোরাতে ঘোরাতে নিজেকে শক্তিশালী করে। প্যাটার্নগুলো লক্ষ্য করার মাধ্যমে যে স্পষ্টতা আসে, সেটাই এই চক্রগুলো ভাঙতে শুরু করে, কারণ তখন মন আগাম ভবিষ্যৎবাণী দেখতে পায়। একটা মেশিনের মতো যেটা পুরানো স্ক্রিপ্ট আবার চালাচ্ছে, তুমি ধীরে ধীরে বুঝতে শুরু করবে কখন তোমার মন অতিরঞ্জন করছে বা বাস্তবতা মিথ্যা দেখাচ্ছে। প্যাটার্নগুলো চিনে নাও, কিন্তু ওগুলোর সাথে মিশে যেও না। এর ফলে তোমার ভিতরে একটা জায়গা তৈরি হবে যেখানে তোমার পছন্দের স্বাধীনতা থাকবে, যেখানে তুমি অন্ধভাবে পুরনো গল্পগুলোর পেছনে দৌড়াবে না। মন স্বভাবতই নাটকীয় হতে চায়, কারণ নাটক মনোযোগ আকর্ষণ করে, কিন্তু এই নাটকীয়তা অনেক সময় বাস্তবতার সাথে মেলে না। মন ভয় দেখানো ঝুঁকি বড় করে দেখাবে, কল্পিত আঘাত মনে প্লে করবে আর জটিল মনের গল্প গড়ে তুলবে। যে চিন্তাগুলো উদ্বেগ বাড়ায়, সেই নিয়মগুলো বুঝতে পারলে তুমি দেখতে পারবে এগুলো আসলে কি, অস্থায়ী, শর্ত সাপেক্ষ আর শেষ পর্যন্ত ঐচ্ছিক। এখন যেখানেই থাকো নিজের মনোযোগ সেখানে টেনে আনো। এই গোলমাল মাঝখানে নিজের মনোযোগ বারবার ফিরিয়ে নিয়ে আসো, যা তোমার চোখে পড়ে, যা অনুভব করো আর যাচাই করতে পারো। অভ্যাসে বেঁধে থাকা চিন্তার চক্রগুলো তার প্রাধান্য হারায়। প্রতিটি পর্যবেক্ষণ একটা ছোট্ট প্রশিক্ষণের মতো, যেখানে সচেতনভাবে মনোযোগকে গল্প থেকে সরিয়ে বাস্তবতার দিকে নিয়ে যাওয়া হয়। এর ফলে মন ধীরে ধীরে নিজেকে নতুন করে সামলাতে শেখে। জানতে পারো যে আমাদের গল্পগুলো কোনো বাধ্যবাধকতা না, বরং এমন কিছু যা দেখার, ভাবনার এবং প্রয়োজনে ছাড়িয়ে দেওয়ার জন্য। চিন্তার অভ্যাসগত টানকে ভাঙা মানে তার অস্তিত্ব অস্বীকার করা নয়। এর মানে হলো মনের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোলা যেখানে উপস্থিতি আর মনোযোগী অভিজ্ঞতাকে নিয়ন্ত্রণ করে, আবেগপ্রবণতা আর প্রতিক্রিয়া নয়। ওই ধাঁচগুলো নিজেই ভালো বা খারাপ নয়, সেগুলো নিরপেক্ষ থাকে যতক্ষণ না তুমি সাড়া দাও। তখনই বুঝতে পারো যে মন যে গল্প বলে তা প্রায়ই একটা অভ্যাস, যা টেনশন আর নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য তৈরি, জীবনের উন্নতির জন্য নয়। অভ্যাসগত বিচার থেকে বেরিয়ে এসে প্যাটার্নগুলোকে কোনো আবেগ ছাড়া দেখলে ভয়ের আর সীমাবদ্ধতার দড়ি আলগা হতে শুরু করে। মুক্তি আসে পুরো কাহিনী মুছে ফেলার মধ্য দিয়ে নয়, বরং জানার মধ্য দিয়ে কখন পিছু হটতে হবে, কখন দেখতেই হবে আর কখন ছেড়ে দিতে হবে। এভাবে তুমি জীবন
জীবনকে স্পষ্টতা, উপস্থিতি আর উদ্দেশ্য নিয়ে কাটানোর সুযোগ তৈরি করো, জটিল চিন্তার ফাঁদ থেকে মুক্ত হয়ে। ছোট ছোট কাজগুলো অনেক বড় প্রভাব ফেলে, যা মনে হয় না, কারণ তারা মানসিক বন্দিত্বের ডিফল্ট অবস্থাকে ভেঙে দেয়। যখন তুমি কিছু করো তখন নিজে মনে করিয়ে দাও যে মন বাস্তবতার মালিক নয়, এটা একটা হাতিয়ার। শরীর আর ইচ্ছাশক্তি, যেসব সচেতন সিদ্ধান্ত তুমি নাও, সেগুলাই পরিবর্তনের হাতিয়ার। সবচেয়ে সাধারণ কাজগুলো একটা ফিডব্যাক লুপ তৈরি করে। চেষ্টা করলে স্পষ্টতা আসে, স্পষ্টতা থেকে আত্মবিশ্বাস জন্মায়, আর আত্মবিশ্বাস আরও কাজ করার ক্ষমতা বাড়ায়। প্রতিটা কাজ যতই ছোট হোক না কেন তোমার স্বাধীনতার পরিচয় বহন করে, আর তোমার মনকে যে অহেতুক কথা বলে ক্লান্ত করে সেটাকে চুপ করিয়ে দেয়। স্টোইকরা বলতেন, জ্ঞান আসে অলসভাবে ভাবার মধ্য দিয়ে নয়, কিন্তু তার দৃষ্টিতে শৃঙ্খলাবদ্ধ কাজে নৈতিকতার মর্ম তাত্ত্বিক নয়, বরং ব্যবহারিক। প্রতিটি সচেতন কাজ চিন্তা আর বাস্তবতার সাথে মিল রেখে সক্রিয়তা বাড়ায়, নিষ্ক্রিয়তার বদলে। দক্ষতা অর্জনে পুনরাবৃত্তি খুবই গুরুত্বপূর্ণ। মন নিজের মতো চলতে দিলে পরিচিতকেই পছন্দ করে, এমন যদি সেই পরিচিতি উদ্বেগ, বিভ্রান্তি বা ভয়ের কারণ হয়। অভ্যাসের প্রবাহে কাজ ঢোকালে তুমি মনের প্যাটার্ন বদলে দাও। প্রতিটি ইচ্ছাকৃত কাজ যতই ছোট হোক না কেন, মনের কাছে একটা সংকেত যে তুমি চিন্তার বন্ধনে আটকা পড়নি। অথবা দ্বিধান্বিত অবস্থায় এপিকটেটাস আমাদের ভালোভাবে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে ভালো থাকা ধীরে ধীরে অর্জিত হয় এবং তা কোনো ছোট বিষয় নয়। এর অর্থ স্পষ্ট, ধীরে ধীরে সচেতন থাকা, মনোযোগ দেওয়া আর সম্পৃক্ত হওয়ার কাজগুলো সময়ের সাথে গুণিত হয়ে গভীর পরিবর্তন নিয়ে আসে। পরবর্তী স্পষ্ট ধাপ, যেটা প্রায়ই উপেক্ষিত হয় কারণ সেটা সাধারণ মনে হয়, সেটা হলো চিন্তার অত্যাচারের বিরুদ্ধে একটি দৃঢ় পদক্ষেপ নেওয়া। কাজের পরিমাণ নয়, বরং কাজ করার সিদ্ধান্তটাই মস্তিষ্ককে মুক্ত করে। মস্তিষ্ক স্বাভাবিকভাবেই কাজ করার বিরুদ্ধে প্রতিরোধ করে, কারণ এটা স্বাচ্ছন্দ্য আর স্থিরতাকে পছন্দ করে। বলবে যে পরিস্থিতি পর্যাপ্ত নয়, প্রস্তুতি অসম্পূর্ণ, সঠিক সময় আসেনি। এসব যুক্তি মস্তিষ্কের একটা কৌশল, যা নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করে। বাস্তবতার সামনে দাঁড়ানোর বদলে বারবার অনুশীলন চালিয়ে যেতে চায়, যা হতে পারে সাহস, মানিয়ে নেওয়া বা অস্বস্তির দাবি করে। কাজ করা সহজ নয়, কারণ এতে অনিশ্চয়তা আসে, কিন্তু ঠিক এই অনিশ্চয়তার মোকাবিলা থেকেই উন্নতি হয়। সেনেকা বলেছে, ভাগ্য আসলে সেই জিনিস যা প্রস্তুতি আর সুযোগ মিলে তৈরি করে। মানসিক নিয়ন্ত্রণের কাঠামোয় প্রস্তুতি তখনই অর্থপূর্ণ যখন তা কাজে রূপান্তরিত হয়। প্রতিটি ছোট্ট পদক্ষেপ সম্ভাবনাকে বাস্তবে, ইচ্ছেকে সফলতায় আর চিন্তাকে জীবনে পরিণত করে। সচেতনভাবে বারবার এই পরিমিত পদ্ধতিতে কাজ করার মাধ্যমে তুমি নিজের ধৈর্য, নিয়মিততা আর নিজের সক্ষমতার উপর বিশ্বাস করে তোলো যে তুমি এই পৃথিবীতে পথ চলতে পারবে। বারবার কাজ করার ছন্দ ধীরে ধীরে তোমার দৃষ্টিভঙ্গি বদলে দেয়, আর চিন্তা আর অভিজ্ঞতার জগতে আধিপত্য বিস্তার করে না, কারণ প্রতিটি সম্পন্ন পদক্ষেপ প্রমাণ দেয় যে তোমার ক্ষমতা সত্যিই আছে। গল্পের বাইরে মন লক্ষ্য করে যে বাস্তবতা প্রতিক্রিয়া দেয় কাজের উপর, আর ধীরে ধীরে বারবার একই ঘটনা ঘুরঘুর করার চাপ কমে আসে। উদ্বেগ কমে শুধু যুক্তির কারণে নয়, বরং অংশগ্রহণের মাধ্যমে। বার্তা পাঠানোর কাজই নিষ্ক্রিয়তার ভয় দূর করে, যা স্পষ্টতা আর ফোকাসের জন্য জায়গা তৈরি করে। প্রতিবারের কাজ হয়ে ওঠে একটা ইঁট, একটা ছন্দ, যা দ্বিধাকে গতি দেয়, নিষ্ক্রিয়তাকে সচেতন চলনে পরিণত করে। মনোযোগ আর কাজের মধ্যে একটা সূক্ষ্ম খেলার মতো সম্পর্ক আছে, যেখানে মানসিক বন্দিত্ব জন্মায়। যখন মনোযোগ ছড়িয়ে পড়ে, যখন চিন্তা দাপটে থাকে আর মস্তিষ্ক সব ভুল হতে পারে এমন কথা বা কল্পনা নিয়ে আটকে যায়, তখন কাজ করার মাধ্যমে মনোযোগ ধরে রাখা যায়। এমনকি একটা ছোট্ট সচেতন কাজ, হাতের আঙুল দিয়ে কোনো জিনিসের উপর হালকা ছোঁয়া, কাগজে কলমের ছাপ পড়া বা কিবোর্ডের কি চাপা, এ সবই সচেতনতাকে বাস্তবতার সঙ্গে জড়িয়ে দেয়। এটা মনকে বিমূর্ততা থেকে বাস্তবতার দিকে নিয়ে আসে। বাস্তবের মানে হলো ঠিক যে কাজটা সামনে সেটার সঙ্গে পুরোপুরি জড়িয়ে পড়া, মনোযোগ আর চেষ্টা এক করে দেওয়া, আর মানসিক বিভ্রান্তির শক্তিকে ভেঙে ফেলা। বারবার সরাসরি বাস্তব আর কার্যকর জিনিসের কাছে ফিরে যাওয়া একটা গভীর মুক্তির অভ্যাস। প্রতিটি ছোট্ট কাজ অলস চিন্তার দমন হিসেবে কাজ করে। আগে যেই মন বারবার অযথা ভাবতে অভ্যস্ত ছিল, এখন সেটা একটা নতুন ছন্দ শিখতে শুরু করেছে। যেই কাজগুলো আগে বিশাল মনে হতো, এখন সেগুলো ভাগ করে করা হয়, যা জটিলতার ভ্রান্তি ভাঙে। এই পদ্ধতি বোঝায় যে দক্ষতা শুধু মনেই তৈরি হয় না, মন আর কাজের সম্পর্ক থেকেই তৈরি হয়। অনুভূতি, সিদ্ধান্ত আর কাজ এক ধরনের চক্র তৈরি করে, যেখানে চিন্তা কাজকে নির্দেশ দেয়, কাজ চিন্তাকে স্পষ্ট করে, আর উপস্থিতি দুটোকেই শক্তিশালী করে। স্টোইকরা বলতেন যে গুণাবলী কোনো প্যাসিভ বিষয় না, এটা চর্চা করে অর্জিত হতে হয়।
তোমার প্রতিটি পদক্ষেপ যা উদ্দেশ্যের সঙ্গে মিলে চলে সেটা তোমার নিয়ন্ত্রণের প্রমাণ দেয়, মনোযোগ বাড়ায় আর মস্তিষ্ককে শেখায় যে সে বাস্তবতার একমাত্র সিদ্ধান্ত নেবার অধিকারী নয়। ছোট ছোট সচেতন কাজের জমাট প্রভাব শুধু আলাদা কাজের মধ্যেই থেমে থাকে না, জীবন নিজেই কম ফাটল ধরে এবং বেশি একজোট লাগে। আগে যেটা উদ্বেগ বাড়াতো সেটা এখন কমে আসে। কল্পনায় তৈরি করা পরিস্থিতি আর নিজের মনের গল্প ধীরে ধীরে কমে যায়, কারণ কাজ করার অভ্যাস সেই একই চিন্তার চক্র ভাঙে। যখন মন বারবার বাস্তবতার সঙ্গে জড়ায় তখন উপস্থিতি বাড়ে। এপিকটেটাস এই কথা সংক্ষেপে বলেছিলেন, তোমার দর্শন ব্যাখ্যা করো না, সেটা নিজের মধ্যে ধারণ করো। কাজ করা মানে সচেতনতা, উদ্দেশ্য আর দুঃখতা প্রকাশ করা। প্রতিটা কাজ যত ছোটই হোক না কেন তোমার জীবনে পুরোপুরি অংশগ্রহণ করার ক্ষমতা প্রমাণ করে, আর সেই সব আভ্যন্তরীণ জোড়াজড়ি থেকে মুক্তি দেয় যা এতদিন তোমার চিন্তাকে নিয়ন্ত্রণ করত। কাজের মাধ্যমেই এভাবে স্বাধীনতা ফিরে পাওয়া যায়। এটা শুধু মানসিক বন্দিত্বের ওষুধ না, বরং চরিত্র গঠন, শৃঙ্খলা আর নিজের ওপর নিয়ন্ত্রণ শেখার একটা অভ্যাস। সময়ের সাথে সাথেই ছোট জয়গুলো জমা হয়ে একটা বদলে দেওয়া ছন্দে পরিণত হয়। মানসিক বন্দিত্বের শিকল ধীরে ধীরে ঢিলা পড়ে, কারণ মন শিখে যায় যে তার জোরপূর্বক চাহিদাগুলো ঐচ্ছিক, তার গল্পগুলো বাস্তবতা নির্ধারণ করে না, আর সচেতন অংশগ্রহণ স্পষ্টতা আর শক্তি নিয়ে আসে। পরবর্তী স্পষ্ট কাজটা করার অভ্যাস মনোযোগ বাড়ায়, ইচ্ছে শক্তি মজবুত করে আর জীবনের পথে চলা নিজের ক্ষমতার প্রতি বিশ্বাস করে তোলে। প্রক্রিয়াটা কোনো নাটকীয় বা হঠাৎ ঘটে এমন নয়, বরং এটা ধীরে ধীরে, অবিরত এবং গভীর। প্রতিদিনের রুটিনে কাজগুলো ঢুকিয়ে দিয়ে সচেতনভাবে সময় দিয়ে উপস্থিত থাকার মাধ্যমে তুমি এমন একটা ভিত্তি করে তোলো যা স্বাধীন, বাস্তব এবং টেকসই। প্রতিটি বারবার করা কাজে তুমি চিন্তা আর ফলাফলের মধ্যে একটা ফাঁকা জায়গা খুঁজে পাও, আর এই ফাঁকা জায়গাতেই দক্ষতা আর নিজেদের নিয়ন্ত্রণ আস্তে আস্তে কিন্তু নিশ্চিতভাবেই বিকাশ পায়। এক ধাপে মন স্বাভাবিকভাবেই অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতে চায়, কোনো সূক্ষ্ম অঙ্গভঙ্গি, কণ্ঠস্বরেও একটা বিরতি নেওয়া যায়, কিন্তু অনেক সময় এই বিরতিটা ভুল বোঝা হয়, বড় বড় ভুল ধারণায় পরিণত হয়, যা আমাদের শক্তি খেয়ে ফেলে এবং মনোযোগ ভাঙে। কিন্তু বাস্তবতা অনেক সময় মনের গল্পের চেয়ে অনেক সহজ হয়। যখন তুমি মনোযোগ ফেরাও দেখা যায় এমন সত্যিকারের ঘটনা, বলা কথাগুলো, স্পষ্ট ফলাফল আর বর্তমান পরিস্থিতির দিকে, তখন বুঝতে পারো গল্প আর সত্যের পার্থক্য। এটা জীবন থেকে দূরে থাকা না, বরং তার সঙ্গে আরও গ্রহিতভাবে যুক্ত থাকার একটা উপায়। এটা বুঝে তুমি আর প্রতিটি উত্তেজনায় প্রতিক্রিয়া দেখানোর চাপ অনুভব করো না। শিখে যাও যে অপ্রয়োজনীয় শক্তি নষ্ট করা যায় না। কল্পিত সংঘর্ষ, সিদ্ধান্ত আর ভয়ের চাপে আমরা অনেক শক্তি নষ্ট করি, যা থাকা বা উন্নতির কাজ থেকে আমাদের দূরে সরায়। বারবার ফিরে আসা পর্যবেক্ষণযোগ্য বিষয়গুলোর দিকে মনোযোগ দেয়, মস্তিষ্ককে শেখায় বাস্তবতা কল্পনার ফল নয়, বরং যা আমরা সরাসরি দেখি আর অনুভব করি। উপস্থিতি তৈরি হয় নিয়মিত অভ্যাসে, প্রতিটি নজর দেওয়ার মুহূর্তে, প্রতিবার ফিরে আসার মাধ্যমে। এটা আমাদের ঐতিহাসিক প্রতিক্রিয়া থেকে দূরে সরে আসার ক্ষমতা বাড়ায়। কথোপকথনে লক্ষ্য করো উদ্দীপনা আর প্রতিক্রিয়ার মধ্যে বিরতি, সেই জায়গাটা যেখানে আমাদের পছন্দ করা স্বাধীনতা থাকে। কাজের মাঝেও কাজটার ওপর মনোযোগ দাও, সেটার চাহিদা আর সম্ভাবনাগুলো বোঝো, চিন্তা, টেনশন বা অন্যের সঙ্গে তুলনা করার বদলে। চুপচাপ শ্বাস প্রশ্বাস আর শরীরের অনুভূতি, চারপাশের পরিবেশ লক্ষ্য করো। এই বারবার নিজের মনকে এক জায়গায় ধরে রাখা একটা মানসিক অনুশীলন, যা মনোযোগ হারানোর প্রবণতা আর অপ্রয়োজনীয় গল্প থেকে তোমাকে রক্ষা করে। এপিকটেটাস এই দক্ষতার কথা বলেছিলেন যখন বলেছিলেন যে নিজে নিয়ন্ত্রণ করতে পারে না সে কখনোই স্বাধীন নয়। এই স্বাধীনতা আসে সচেতনভাবে নিজের নিয়ন্ত্রণ করার অভ্যাস থেকে, বারবার চেষ্টা করে বিচার বিবেচনাকে সত্য থেকে আলাদা করতে পারার মাধ্যমে। কোনো কাজের প্ররোচনা আসে চিন্তা থেকে, আর চিন্তা আসে বাস্তবতা থেকে। প্রতিটি মুহূর্তেই উপস্থিত থাকা মানে একটা সূক্ষ্ম দক্ষতা অর্জন করা, যা সময়ের সাথে সাথে মনোযোগ আর উপলব্ধির খামার বদলে দেয়। অনুভূতি যদি খেয়াল না রাখা হয় সেটা মানসিক বিভ্রান্তি বাড়িয়ে তোলে। ভয়, হতাশা আর রাগ তখন বাড়তে থাকে, বিশেষ করে যখন আমরা এগুলোকে স্বাভাবিক গল্পের মাধ্যমে বুঝতে চাই, সরাসরি মুহূর্তের অনুভূতিগুলো হিসেবে নয়। বাস্তবতাকে যেমন আছে তেমন দেখলে, যেমন সত্যিই বলা হয়েছে বা যা সত্যিই ঘটেছে, এসব দেখতে পারলে এই আবেগগুলো কম জোরালো হয়। প্রতিবার যখন আমরা আবার উপস্থিতিতে ফিরে আসি তখন সেটা একটা সঠিক দিশা দেয়, একটা ক্যালিব্রেশন, যা মনে করিয়ে দেয় যে সব গল্পে সুতোই বেঁধে চলতে হয় না। দৈনন্দিন জীবনে সচেতন থেকে অনুমানের বদলে সত্যের দিকে মনোযোগ দেওয়ার মাধ্যমে এই সচেতনতা গড়ে ওঠে। অজান্তে যেসব আবেগের প্যাটার্ন কাজ করে সেগুলো সামনে আসে। কল্পিত অপমানের টান, ছোট ছোট ঘটনার অতিরিক্ত মূল্যায়ন এবং ভবিষ্যতের চিন্তার অযথা উদ্বেগ, এসব কমে যায় যখন স্পষ্টতা বাড়ে। বর্তমান মুহূর্তেই থাকা হয় এক ধরনের ঢাল, যা ভাবনার গল্প বা আবেগের ছলনার হাত থেকে রক্ষা করে।
না বাধা দিয়ে বরং পরিষ্কারভাবে দেখে। সাধারণ দৈনন্দিন কাজগুলো যদি মনোযোগ দিয়ে করা হয় তাহলে ওগুলো আমাদের জন্য ঠিক যেন একটা স্থিরতা হতে পারে, যেমন রান্না করা, পরিচিত একটা রাস্তা দিয়ে হাঁটা বা সহকর্মীর সাথে কথা বলা। এই সব মুহূর্তগুলো যদি পুরো মন দিয়ে করা হয় তবে বারবার স্পষ্টতা অনুশীলনের সুযোগ দেয়। বাস্তবতার প্রতি মনোযোগ আমাদের মস্তিষ্ককে সাহায্য করে গুরুত্বপূর্ণ আর কাল্পনিক জিনিস আলাদা করে চিনতে। যখন মন পুরোপুরি বর্তমান মুহূর্তে থাকে তখন কষ্ট কমে যায়। প্রতিটা স্পষ্ট মুহূর্ত আমাদের চিন্তাভাবনা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ভেবে কাজ করার সুযোগ দেয়। আর ভাবনা চিন্তার মাধ্যমে সচেতন সিদ্ধান্ত নেয়ার বদলে শুধু প্রতিক্রিয়াশীল ভাসমান অবস্থায় না থেকে মন ধীরে ধীরে একটা নতুন ছন্দ আত্মস্থ করতে শুরু করে, যেখানে পর্যবেক্ষণ প্রতিক্রিয়ার আগে আসে, বোঝাপড়া বিচার করার আগে আসে, আর বাস্তবতাই হয়ে ওঠে শিক্ষক। আমাদের তৈরি করা গল্প নয়, মানসিক চিন্তায়ের প্যাটার্ন হল সূক্ষ্ম কিন্তু ব্যাপক। প্রায় মন সঠিক সংকেত বুঝতে ভুল করে, সম্ভাবনাগুলো বড় করে তোলে বা আগেই আঘাতের আশঙ্কা করে। এই আগাম ভাবনায় যে শক্তি খরচ হয় তা অনেক। বারবার বর্তমান মুহূর্তে ফিরিয়ে এনে মন অন্যরকম ছন্দ শিখে নেয়। প্রতিক্রিয়ার আগে একটু লক্ষ্য করা, আগ্রাসনের বদলে বুঝবার চেষ্টা করা। এই নীতিটা মেনে চললেই প্রতিদিনের জীবনের প্রতিটি মুহূর্ত হয় এক ধরনের সুযোগ আমাদের অভ্যাসগত মানসিক গল্পগুলোর প্রভাব কমানোর জন্য। ছোট ছোট বারবার করা এই অভ্যাস, যা আমরা প্রায়শই দেখা যায় এমন সত্যগুলোর প্রতি মনোযোগ দেয়, সময়ের সাথে সাথে ধৈর্য, শান্তি আর উদ্দেশ্যপূর্ণ কাজের ভিত্তি গড়ে তোলে। এই অভ্যাস ধীরে ধীরে অভ্যাসগত ভাবনার শক্তিকে দুর্বল করে দেয়, ফলে স্বাধীনতা, স্পষ্টতা আর আসল পছন্দের জন্য জায়গা তৈরি হয়। মন প্রায়ই প্রতিক্রিয়া দেখানোর জন্য লোভে পড়ে, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য কিংবা ব্যাখ্যা করার জন্য। আগামীকাল কি হবে বলা মুশকিল, আর সাধারণত এই রিয়াকশন দরকারও পড়ে না, তেমন কাজে আসে না। যখন তুমি সবসময় উপস্থিত থাকার মানসিকতা গ্রহণ করবে তখন প্রতিটা মুহূর্তেই তোমার শক্তি আর স্পষ্টতা ফিরে পাবে। মনোযোগ যখন বারবার যা দেখা যায় সেটার দিকে ফিরবে তখন ইচ্ছেমতো কাজ করার ক্ষমতা বাড়বে, অটোমেটিক রিয়াক্ট করার বদলে। প্রতিদিনের জীবন স্পষ্ট চোখে দেখলে তুমি মনের গল্পগুলো শুনতে পারবে, কিন্তু সেগুলোকে নিজের মনে ঢুকতে দেবে না। অনুভূতির ওঠানামা বুঝতে পারবে, কিন্তু সেটার চাপে ভুগবে না। গল্পের ঘটনাগুলো দেখবে, কিন্তু তাদের বিকৃতিতে জড়াবে না। নিয়মিত উপস্থিতি এক ধরনের শক্তি তৈরি করে, যেখান থেকে স্বাধীনতা, বুদ্ধিমত্তা আর শান্তি আসে। প্রতিদিন বাস্তবতায় মনোযোগ ধরে রাখার ধারাবাহিক প্রভাব মন আর জীবনের গল্পগুলোকে বদলে দেয়। যা আগে চেতনায় পূর্ণ প্রভাব ফেলত, এখন তা কমে যায়। কল্পনায় তৈরি অপমান, ব্যর্থতা বা অতিরঞ্জিত সম্ভাবনা নিয়ে উদ্বেগ কমে যায়, কারণ অতিরিক্ত বিশ্লেষণের অভ্যাস ভেঙে পড়ে। উপস্থিতি চ্যালেঞ্জ দূর করে না, বরং অযৌক্তিক চিন্তার কারণে হওয়া অপ্রয়োজনীয় কষ্ট দূর করে। প্রতিবার যখন আমরা সত্যিকার ঘটনা নিয়ে ভাবি আর মনোযোগ দিই, তখন মনের সঙ্গে একটা নতুন সম্পর্ক গড়ে ওঠে, যেখানে জোর জবরদস্তি, ভয় আর বিভ্রান্তির বদলে থাকে স্পষ্টতা, ধৈর্য আর নিজের নিয়ন্ত্রণ। জীবন একটা নতুন দৃষ্টিকোণ থেকে উপলব্ধ হয়, পৃথিবী নিয়ন্ত্রণ করার মাধ্যমে নয়, বরং নিয়মিত মনোযোগ আর বাস্তবতার সঙ্গে যুক্ত থাকার মাধ্যমে। নিয়মিত অভ্যাসের ফলে উপস্থিত থাকা আমাদের স্বাভাবিক হয়ে ওঠে। প্রতিটা আলাপ, কাজ আর নীরব সময় হয় মনোযোগ ধরে রাখা, বিচার বিশ্লেষণ শুদ্ধ করা আর সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ। যে গল্পগুলো আগে মনের জোর জবরদস্তি করত, ধীরে ধীরে সেগুলো মন থেকে সরে যায়, বদলে আসে সচেতনতা আর স্পষ্টতা। যেখানে আগে জোরপূর্বক কিছু হতো, সেখানে আবার পছন্দের স্বাধীনতা ধীরে আসে। বাস্তবতা দেখা যায় কেবল ব্যাখ্যার মাধ্যমে নয়, মনোযোগ দিয়ে জীবনের সঙ্গে যুক্ত হয়ে। প্রতিদিনের জীবনে উপস্থিতি বাড়িয়ে স্পষ্টতা হয়ে ওঠে মূল ভিত্তি। চিন্তা হয় একটা হাতিয়ার, জবরদস্তি নয়, আর প্রতিটি মুহূর্ত দেয় সচেতন কাজ করার সুযোগ, যা প্রতিক্রিয়া নয়। এই স্পষ্টতায় মনের পুরনো অভ্যাসগুলো ছোট হয়ে যায়, শক্তি বাঁচে আর স্বাধীনতার একটা ভিত্তি তৈরি হয়। আর বুদ্ধিমানের কাছ থেকেই আবেগ জন্মায়। আবেগ কোনো এমন জিনিস না যা এড়িয়ে চলা উচিত, এটা একটা সিগন্যাল, মগজ আর শরীরের মধ্য দিয়ে প্রবাহিত এক ধরনের ধারা, যা জীবনের আসল অভিজ্ঞতার খবর দেয়। প্রতিটা অস্বস্তির ব্যথা, প্রতিটা দুঃখের ঝলক, প্রতিটা ভয়ের ধাক্কা তোমাকে কিছু বলছে। মগজ অনেক সময় এই সিগন্যালগুলোকে স্থায়ী কিছু ভাবতে চায়, যেমন দুর্বলতা, অযোগ্যতা বা বিপদের আশঙ্কা। কিন্তু সত্য হলো, আবেগ নিজে যেভাবে আসে তা দ্রব্যময়, অস্থায়ী আর তথ্যপূর্ণ। এগুলো চাপা দেয়া মানে নিজের সিস্টেমের বুদ্ধিমত্তাকে অস্বীকার করা। অনুভূতির মধ্যে লুকানো পাঠগুলো উপেক্ষা করা উচিত নয়, বরং মনোযোগী হওয়া দরকার। মজা করতে হবে না, এড়াতে হবে না, বরং সচেতনভাবে সেই অভিজ্ঞতার প্রবাহকে খেয়াল রাখতে হবে, যেভাবে তা সামনে আসে। স্টোইকরা বলেন, ঘটনাগুলো নিজেরাই নিরপেক্ষ, আমাদের ব্যাখ্যাই তাদের মূল্য আর অর্থ দেয়। অনুভূতিকে দেখে তা স্থায়ী মনে না করে যেমন উঠে আসে তেমন চলে যায়, তেমন খেয়াল রাখলে তুমি নিজের অন্তরের জগতে নিয়ন্ত্রণ পাবে। সচেতনতা আর মনোযোগী সেই হাতিয়ার, যার মাধ্যমে অভিজ্ঞতাকে নিজের মতো করে গড়ে তোলা যায়। প্রতি মুহূর্তে যখন আবেগের ঝড় ওঠে, তখনই একটা উপলব্ধির সুযোগ থাকে। উদ্বেগ, দুঃখ, রাগ আর ভয় এসব শত্রু নয়, এগুলো বার্তাবাহক। এগুলো দেখায় কোথায় মনোযোগ ছড়িয়ে পড়েছে, কোথায় বাস্তবতার উপর অযথা প্রত্যাশা চাপানো হয়েছে, আর কোথায় নিয়মিত গল্পগুলো আমাদের দৃষ্টিকোণকে নিয়ন্ত্রণ করে। কার্ল জুং বলেছিলেন, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো নিজের পুরোয়াকেই গ্রহণ করা। বিচার বা লেবেল ছাড়াই আবেগের সম্পূর্ণ অভিজ্ঞতাকে মেনে নেওয়া, মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং এটা হলো উপস্থিত থাকার স্বীকৃতি। বাস্তবতার সঙ্গে পুরোপুরি জড়িত
প্রভাবিত থাকা দরকার। যখন অস্বস্তির স্বাগত জানানো হয় এবং সেটা লক্ষ্য করা হয়, তখন সেটা প্রভুত্ব বিসর্জন দেয়। ভয় হয় শিক্ষক, জেলের মতো নয়। দুঃখ হয় পথ প্রদর্শক, শৃঙ্খল নয়। আর শরীরের টানাপোড়ান হয় সংকেত, বিচার বাক্য নয়। কাঁচা অনুভূতিতে মনোযোগ দিয়ে শ্বাস নেওয়ার কাজ অনুভূতিকে প্রতিক্রিয়াশীল থেকে তথ্যবহুল শক্তিতে পরিণত করে। শক্তি আর কাহিনীর ফাঁদে আটকে থাকে না, সেটা চলে, ছড়ায় এবং সচেতন বোঝায় মেশে। মন সাধারণত চিন্তা আর অনুভূতিকে মিশিয়ে ফেলে, যেন একজন আরেকজনকে জাস্টিফাই করে। একটা সাময়িক অস্বস্তি হয়ে যায় অক্ষমতার গল্প, একটা ছোট হতাশা রূপ নেয় ব্যর্থতার বর্ণনায়। উদ্বেগ নিজেকে সঠিক প্রমাণ করতে চায়, কল্পিত পরিণতি তৈরি করে। যখন আমরা সরাসরি অনুভূতির দিকে খেয়াল দিই, তার কাঁচা সাজানো ছাড়া রূপ দেখি, তখন মন শেখে অনুভূতির শক্তিকে গল্প থেকে আলাদা করতে। অনুভূতিটা স্বীকার করে, বিচার না করে শ্বাস নেওয়ার কাজটা ভাঙিয়ে দেয় মনের তৈরি করা কৃত্রিম স্থায়িত্ব। তখন উপস্থিতি হয় স্থিরতা বজায় রাখার শক্তি। যে পথ দিয়ে অনুভূতি প্রবাহিত হয়, সেখানে কোনো গল্প বা ফলাফল চাপানো হয় না, শুধু মুহূর্তের মধ্যে। অনুভূতির শারীরিক দিকটা মনের চাপের মতোই অনেক কিছু জানায়, যেমন বুকের টান, দ্রুত শ্বাস প্রশ্বাস, অল্প অল্প করে চলাফেরা। এসবই শরীরের সংকেত যে মন কোনো গল্পে আটকা পড়েছে। অনুভূতির সঙ্গে শরীরের প্রতি মনোযোগ দিলে সচেতনতা বাড়ে। প্রতিটি শ্বাস প্রশ্বাস, প্রতিটি সূক্ষ্ম অনুভূতির খোঁজ, এগুলো হয় একটা ভরসা। যখন শরীর আর মন একসঙ্গে লক্ষ্য করে, তখন আসলেই তারা একসাথে থাকে। আগে যেই শক্তি চিন্তা আর ভয়ের ফাঁদে আটকে থাকত, সেটা এখন ধীরে ধীরে প্রবাহিত হতে শুরু করে। স্পষ্টতা থেকে স্বাভাবিকভাবেই কাজের উদ্ভব হয়। প্রতিক্রিয়ার আগে একটা থেমে যাওয়া, হঠাৎ করে নয়, বরং ভাবনা চিন্তা করে জবাব দেওয়া। অ্যারিস্টটল একবার বলেছিলেন, নিজেকে জানা হলো সব জ্ঞানের শুরু। আবেগীয় সচেতনতা হলো নিজের প্রতি জ্ঞানের বাস্তব প্রয়োগ। এটা হলো অভ্যন্তরীণ অনুভূতির সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে তুলে জ্ঞান অর্জনের প্রক্রিয়া। প্রতিটি মুহূর্ত যখন তুমি লক্ষ্য করো, মনোযোগ দাও এবং অনুভূতিকে গ্রহণ করো, সেটাই দক্ষতার দিকে এক ধাপ এগিয়ে যাওয়া, নিজের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া। আগে যেই গল্পগুলো চিন্তাধারাকে দখল করে রেখেছিল, সেগুলো থেকে বোঝা যায় অনুভূতির প্রকৃতি সময়ভিত্তিক। প্রতিটি উত্থান, প্রতিটি ভয়ানক ঢেউ, প্রতিটি দুঃখের কম্পন একটা শিখর আর পরে একটা অবনতি থাকে। যখন সচেতনভাবে মনোযোগ দেওয়া হয়, তখন এই অবস্থাগুলোর ওঠানামা কমান্ডের মতো না দেখিয়ে একটা ঘটনার মতো দেখা যায়। মন শেখে অস্বস্তির মধ্যে উপস্থিত থাকা সম্ভব, আর আবেগের ঝড়ঝঞ্ঝার মাঝেও স্পষ্টতা পাওয়া যায়। ইয়াংয়ের বুদ্ধি এখানেই খাপ খায়। বেদনা ছাড়া সচেতন হওয়া সম্ভব নয়। আবেগের উপর নিয়ন্ত্রণ মানে বেদনা এড়িয়ে যাওয়া নয়, কিন্তু সেটা লক্ষ্য করা, মিশিয়ে নেওয়া আর থেকে শেখা। প্রতিটা অনুভূতির ঢেউ যখন লক্ষ্য করা হয়, তখন সেটা তথ্য হয়ে ওঠে। একটা শিক্ষক যা দেখায় কোথায় আসক্তি, ঘৃণা বা ভুল ধারণা সময়ের সাথে অভ্যাসগত চিন্তায় গেঁথে গেছে, সেই অভ্যাসগত অতিরিক্ত প্রতিক্রিয়া কমে আসে। বদলে আসে পরিমাপ করা সারা, ধৈর্য আর বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য। উদ্বেগ অনেক সময় একটা স্থায়ী অবস্থা মনে হয়, একটা ছায়া যা প্রতিটি পদক্ষেপের সাথে থাকে, কিন্তু মূলত এটা হলো চলমান শক্তি। এটা ওজন আর স্থায়িত্ব পায় কেবল গল্প আর বিচারধারার মাধ্যমে। দমন করার বদলে মনোযোগ দিয়ে অনুশীলন করলে, শ্বাস নিয়ে সেই কাঁচা অনুভূতিটাকে পুরোপুরি খেয়াল করলে, তুমি শক্তি আর স্বাধীনতা ফিরে পাবে। স্টোইসিজম শেখায় স্বাধীনতা মানে হলো মনোযোগ বেছে নেওয়ার ক্ষমতা, যা আমাদের ধারণা আর কাজকে গড়ে তোলে। আবেগ নিয়ন্ত্রণ করাটা ঠিক এই, অনুভূতি আর প্রতিক্রিয়ার মাঝে জায়গাটা নিজের করা, অনুভূতির প্রবাহ দেখতে থাকা আর জোর করে কিছু না করে সচেতন থাকা। এই অনুশীলনের চূড়ান্ত ফলাফল খুব গভীর। সোজাসুজি আবেগের সঙ্গে যুক্ত হওয়া, লেবেল না দেওয়া, প্রতিরোধ না করা। গল্পের বাগারবম্বর ছাড়া তুমি ভিতরের পরিবেশ বদলে দাও, মনের দীর্ঘদিনের গল্পগুলো আর ক্ষমতা পায় না। উদ্বেগ কমে যায় কারণ ভুল বোঝাপড়া আর বাড়ায় না। ভয় নরম হয়ে আসে কারণ সেটা খাওয়ানো হয় না, বরং দেখা হয়। দুঃখ পার হয়ে যায়, আটকে থেকে পরিচয় পরিণত হয় না। প্রতিটি মুহূর্তে তোমার দক্ষতা বাড়ে, দেখার দক্ষতা, নিয়ন্ত্রণ করার দক্ষতা, সচেতনভাবে জীবনে অংশ নেওয়ার দক্ষতা। আবেগ নিয়ন্ত্রণ মানে সাহস, যা নিজের ভিতরে প্রয়োগ করা হয়, অনুভূতির প্রবাহের মুখোমুখি হওয়ার সাহস। বাধ্য হয়ে পড়ার বদলে সাহস করে পুরোপুরি অভিজ্ঞতার মধ্যে ঢুকতে হয়। সেই সঙ্গে নিজের মনোযোগ আর কাজের নিয়ন্ত্রণও রাখতে হয়। স্বাধীনতা চাপা দিয়ে পাওয়া যায় না, এটা পাওয়া যায় উপস্থিত থেকে, লক্ষ্য রেখে এবং সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে। প্রতিটি মুহূর্তে আবেগের প্রতি মনোযোগ দিলে প্রতিক্রিয়ার বদলে সঠিকভাবে প্রতিক্রিয়া দেখানোর ক্ষমতা বাড়ে। জোর করে নয়, যুক্তি থেকে কাজ করার ক্ষমতা গড়ে ওঠে। মনকে শেখানো হয় শক্তিকে বুঝতে, সেটা কেবল অস্থায়ী, তথ্যবহুল আর পরিবর্তনশীল, স্থায়ী কোনো সিদ্ধান্ত না, নিজের বা বিশ্বের ব্যাপারে। সময়ের সাথে সাথে এই সচেতন থাকার অভ্যাস বারবার করলে শ্বাস নেওয়া আর ছেড়ে দেওয়া দিয়ে অনুভূতি বদলে যায়। মনের ভেতরের কষ্টের জবরদস্তিকে ভেঙে ফেলা যায় আর নিজের ওপর নিয়ন্ত্রণ গড়ে ওঠে। তুমি আর ভেতরের অস্থিরতার বন্দী নও, বরং জীবনের অংশীদার হয়ে ওঠো। পুরোপুরি জেগে থাকা, পুরোপুরি উপস্থিত থাকা, আর ঠিক কিভাবে শক্তি, মনোযোগ আর প্রতিক্রিয়া দেবে সেটা বেছে নেওয়ার ক্ষমতা থাকা। দুঃখতা হলো সেই নীরব শক্তি যা অভিজ্ঞতাকে বিশৃঙ্খলা থেকে ভালোভাবে সাজায়, স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া থেকে সচেতন সিদ্ধান্তে নিয়ে যায়। মন কখনো সম্পূর্ণ শান্ত হয় না, চিন্তা আসবেই, কিছু অচেনা, কিছু জেদি, প্রত্যেকটি নিজের মতো করে মনোযোগ দাবি করে।
তবে দক্ষতা অর্জনে মনের শব্দ বন্ধ করা লাগে না, বরং বারবার সেই ভিত্তিতে ফিরে আসতে হয়, যা স্পষ্টতা আর স্বাধীনতা ধরে রাখে। শ্বাস, শরীর, কাজ এগুলোই অনুশীলনের হাতিয়ার, যেগুলো দৃষ্টি নিবদ্ধ করে জীবনের সাথে যুক্ত করে। এই কাজের পুনরাবৃত্তি যান্ত্রিক নয়, এটা সচেতন প্রচেষ্টা, উপস্থিতির চর্চা, যা সময়ের সাথে ধীরে ধীরে গভীরভাবে জমে যায়। মন শেখে যে তার আবেগপ্রবণতা বাস্তবতাকে নিয়ন্ত্রণ করে না, তার গল্পগুলো আদেশ নয়, কেবল পরামর্শ মাত্র। আর সেই স্বাধীনতা কোনো ঘটনা নিয়ন্ত্রণ করতেই নয়, বরং সেই ঘটনার প্রতি আমাদের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতেই থাকে। প্রতিদিন এই অভ্যাসটা যদি নিয়মিত পালন করা হয়, তাহলে একটা রিদম তৈরি হয়, যেখানে মনোযোগ নিবদ্ধ হয়, আবেগ নিয়ন্ত্রিত হয়, আর স্পষ্টতা একটা স্বাভাবিক অবস্থা হয়ে ওঠে, মাঝে মাঝে অর্জনের মতো নয়। জীবন স্বভাবতই অনিশ্চিত, পরিস্থিতি হঠাৎ বদলে যায়, সম্পর্ক বদলায়, ভাগ্য ওঠানামা করে, আর শরীর আর মন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয় প্রতিদিন। শান্তি কোনো ফলাফল নিয়ন্ত্রণে পাওয়া যায় না, এটা তৈরি হয় নিয়মিত সঠিক প্রতিক্রিয়া দেখানোর মাধ্যমে। জাগ্রত ইচ্ছায় যা আছে তাই নিয়ে যুক্ত থাকা, বিরোধিতা করা, অনুমান করা বা খেদ প্রকাশ করার বদলে প্রতিটি পর্যবেক্ষণ, প্রতিটি পরিমাপকৃত কাজ, প্রতিটি অনুভূতি বা শ্বাসের প্রতি ফিরে আসা মনকে বাস্তবতার মুখোমুখি হওয়ার ক্ষমতা বাড়ায়। এপিকটেটাস যেমন বলেছিলেন, কোনো বড় কিছু হঠাৎ করে তৈরি হয় না, যেমন আঙুর বা আনারস হঠাৎ গাছ থেকে পড়ে না। যদি তুমি আমাকে বলো তুমি আনারস চাও, আমি বলবো সময় লাগবে, আগে ফুল ফুটতে দাও, তারপর ফল ধরুক, তারপর পাকা হোক। দক্ষতা একইভাবে ধীরে ধীরে গড়ে ওঠে। সাবধানে ধীরে ধীরে ফিরে আসা, প্রতিটা ছোট ছোট মিলন সচেতনভাবে লক্ষ্য করা, এসব যোগ মিলিয়ে গড়ে ওঠে দক্ষতা, শান্তি আর মানসিক দৃঢ়তা, যদিও বাইরে যা কিছুই বদলায় না কেন। যখন মন কোনো ঠিকানা পায় না, তখন সে স্বাভাবিকভাবেই পুরনো অভ্যেসের দিকে ফিরে যায়। সে প্রতিটা ছোটখাটো আঘাতে ঝাঁপিয়ে পড়ে, অল্প অসুবিধা বড় করে তোলে, কল্পিত ভবিষ্যৎ গড়ে তোলে, আর পুরনো আফসোস বাড়াতে থাকে। ভাবনার এটাই প্রকৃতি, অবিরাম, বেপরোয়া, নিরলস। কিন্তু বারবার শ্বাস, শরীর আর কাজের প্রতি মনোযোগ দিলে এই অভ্যেসবশত চক্রটা ভেঙে যায়। যতক্ষণ মন ফিরিয়ে আনা হয়, ততক্ষণ এই ধারা থেমে থাকে। এটা একটা ইচ্ছাকৃত কাজ, যেটা সময়ের ওপর নিজের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য। এই নিয়মিত ফিরে আসার মাধ্যমে একটা প্যাটার্ন তৈরি হয়, যেটা প্রতিক্রিয়া দেখানোর বদলে সচেতনভাবে প্রতিক্রিয়া করার ক্ষমতা বাড়ায়, জীবনের সঙ্গে যুক্ত থাকার সুযোগ দেয়, মানসিক ভাবনার ঝড়ে ভেসে যাওয়ার বদলে। নিজের ভিতরের নিয়ন্ত্রণই স্বাধীনতার আসল জায়গা। এটা বুঝতে পারলে প্রতিটি যোগাযোগ, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি সাক্ষাৎ একরকম চিন্তার ঝামেলা বা উদ্বেগের জায়গা না হয়ে ওঠে উপস্থিত থাকার স্পষ্টতা ও বিচক্ষণতা অনুশীলনের সুযোগ। একত্রিত হওয়া কোনো একবারের সাফল্য বা হঠাৎ কোনো উপলব্ধি নয়, এটা ধীরে ধীরে জমে ওঠে। ক্ষুদ্র আর সাধারণ মুহূর্তগুলোতে গড়ে ওঠে মনোযোগের অনুভূতি। কথোপকথনের সময় মনোযোগ থাকা, কাজ করার সময় স্পষ্ট মনোযোগ, সামান্য অস্বস্তির মাঝেও শান্ত থাকা, এগুলো সবই জীবনের মাঝে প্রবাহিত অভ্যেসের উদাহরণ। আবেগের উত্থান পতন, নিয়মিত মনোযোগ হারানো আর মনের গল্প গলা থেমে না। কিন্তু যখন বারবার সচেতনভাবে বর্তমান মুহূর্তে ফিরে এসে মনোযোগ দেওয়া হয়, তখন এসবের প্রভাব কমে যায়। মনোযোগ তখন একটা দক্ষতায় পরিণত হয়, আর দক্ষতা একটা স্বাধীনতার রূপ হয়ে ওঠে। কাজ করার, প্রতিক্রিয়া দেখানোর আর জীবনে সচেতনভাবে অংশগ্রহণ করার ক্ষমতা প্রতিটি মুহূর্তে শক্তিশালী হয়, যা চরিত্র গড়তে সাহায্য করে, ঠিক যেমন পরিস্থিতি করে। মনোযোগ ধরে রাখার অভ্যেস স্বভাবতই অভিযোজনশীল। জীবন প্রস্তুতির জন্য অপেক্ষা করে না, এটা ক্রমাগত এবং প্রায়ই অপ্রত্যাশিতভাবে ঘটে। শ্বাস, শরীর আর কাজের কাছে ফিরে আসার দক্ষতা গড়ে তুলে আপনি এমন একটা নমনীয় সহনশীলতা তৈরি করেন, যা বাহ্যিক স্থিতিশীলতার ওপর নির্ভর করে না। উদ্বেগ আর আধিপত্য বিস্তার করতে পারে না, কারণ সেটা পর্যবেক্ষণ করা হয়। বুঝে না ঘাটতি ধরে না রাখার বদলে এখন মনোযোগ নিজের হাতে নেওয়া হয়, কারণ উপস্থিতি সক্রিয়ভাবে ফিরে পাওয়া হয়। আবেগের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে থাকে, কারণ অনুভূতি আর সচেতনতা সচেতনভাবে খেয়াল রাখা হয়। সেনেকা বলেছিলেন, আমরা সবসময় বোঝাই দুঃখ করছি যে আমাদের দিন কম, অথচ আচরণ করি এমন যেন দিন শেষ হবে না। বর্তমান মুহূর্তে মনোযোগ দিয়ে, মনোযোগকে একটা দক্ষতা হিসেবে চর্চা করে, অভ্যেস থেকে প্রতিক্রিয়া না দিয়ে প্রতিদিন সম্পূর্ণভাবে বাস করা হয়। প্রতিটি কাজ সচেতনভাবে নির্বাচিত হয়, আর প্রতিটি সম্পর্ক স্পষ্টভাবে মোকাবিলা করা হয়। উপস্থিতি অভ্যেসে পরিণত হয়, শান্তি সহজলভ্য হয়, আর মুক্তি হয় একটা ভিতরের অবস্থা হিসেবে, বাইরের পরিস্থিতির ফল নয়। প্রতিটা কাজ যতই ছোট হোক না কেন একীকরণকে শক্তিশালী করে। হাত ধোয়া, খাওয়ার জন্য কিছু তৈরি করা, কথা বলা, একটা প্যারাগ্রাফ লেখা, এই সাধারণ কাজগুলোই নিয়মিত চর্চার মাধ্যমে দক্ষতা গড়ে তোলে। মনোযোগ দিয়ে করলে মন খেয়াল করে, গেঁথে নেয় আর ধীরে ধীরে মানিয়ে নেয়। গতি বাড়ে, স্পষ্টতা ধরে রাখা সহজ হয়, হঠাৎ প্রতিক্রিয়া কমে যায়, আর চিন্তাপূর্বক অংশগ্রহণের ক্ষমতা বাড়ে। প্রতিটি মুহূর্তে মনোযোগের শক্তি বেড়ে যায়, আর সেই মনোযোগের প্রতিটা মুহূর্ত এই ভালো থাকার অনুভূতিকে গড়ে তোলে। একত্রিত হওয়া কোনো দার্শনিক ধারণা নয়,
এটা হলো চিন্তা, মনোযোগ, কাজ আর অনুভূতির জীবন্ত মিলন। এটা হলো প্রতিদিনের জীবনে দক্ষতা অর্জনের অঙ্গভঙ্গি। মনের গল্পগুলো অনুশীলনে মুছে যায় না, না ইমোশনগুলো বন্ধ হয়ে যায়, বরং সেগুলো সচেতনতা আর দক্ষতার মাধ্যমে অন্যদিকে মোড় নেওয়া হয়। উপস্থিত থাকা মানে লাগামহীনভাবে পর্যবেক্ষণ করা, জোর করে না যুক্ত হওয়া। ভয় আসতে পারে, সন্দেহও উঠে আসতে পারে, আর মনোযোগ ভেঙে পড়ার চেষ্টা অবশ্যম্ভাবী, কিন্তু নিয়মিত চর্চার মাধ্যমে গড়া দক্ষতা তোমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এখন আর তুমি প্রতিটি ইচ্ছে চালিত হও না বা পুরনো অভ্যেসের গল্পে বন্দী থাকো না। বারবার মন ফিরিয়ে আনা, শরীর আর শ্বাস প্রশ্বাস লক্ষ্য করা আর সচেতনভাবে কাজ করা নতুন একটা ডিফল্ট স্কিল গড়ে তোলে। উপস্থিতি আর স্পষ্টতা, প্রতিক্রিয়া, বিভ্রান্তি আর বাধ্যতামূলক আচরণের বদলে। শেষে এই মিলন তোমার অভিজ্ঞতাকে বদলে দেয়। পৃথিবী যেমনটা আছে তেমনই অপ্রত্যাশিত, সমস্যা চলতেই থাকবে আর মন গল্প বানাতে থাকে। তারপরও তোমার জীবনের সঙ্গে যুক্ত হওয়ার ভঙ্গি পুরোপুরি বদলে যায়। তুমি আর ভেতরের গল্পের বা বাইরের পরিস্থিতির বন্দী থাকো না। প্রতিদিন, প্রতিটা কাজ, প্রতিটা শ্বাস নেওয়া একটা সুযোগ হয়ে ওঠে দক্ষতা দেখানোর, মনোযোগ সচেতনভাবে দেওয়ার এবং বাস্তবতায় সচেতন অংশগ্রহণ করার। এখানে সুখ মানেই স্বাধীনতা, পুরোপুরি জীবনের সঙ্গে যুক্ত থাকা স্বাধীনতা, সচেতনভাবে কাজ করা স্বাধীনতা, আর চিন্তা ও অনুভূতিকে দক্ষতার সঙ্গে সামলানো স্বাধীনতা। এই একীভূত হওয়া হলো বারবার চর্চার শেষ ফল। সাবধানে আর ধৈর্যের সঙ্গে এমন পরিবেশ তৈরি করো যেখানে স্পষ্টতা, শান্তি আর নিজের ইচ্ছার প্রকাশ স্বাভাবিক হয়ে ওঠে। তোমার মনের বন্দী না হয়ে ব্যবহারকারী হিসেবে জীবনযাপন করলে তুমি সেই ভালো জীবন পাবে যা স্টোইকরা অনেক মূল্যবান মনে করত। মনোযোগ, যুক্তি, পছন্দ আর সচেতন কাজ হচ্ছে স্বাধীনতার ভিত্তি। শ্বাস, শরীর আর সম্পৃক্ততা হলো সেই হাতিয়ার যেগুলো দিয়ে মনকে প্রশিক্ষণ দেওয়া হয় আর উন্নত করা হয়। প্রতিবার অনুশীলনে এই ক্ষমতাগুলো শক্তিশালী হয়। ধীরে ধীরে একটা তাল তৈরি হয় যেখানে জীবন সরাসরি অনুভব করা যায়, নিয়মিত কাহিনী বা প্রতিক্রিয়ার ফিল্টার ছাড়াই। ভাবুক অশান্তি, মন ঘুরপাক খাওয়া আর মনোযোগ হারানো আর দখলে নেই। এগুলো এখন শুধু দেখা হয়, বুঝে নেওয়া হয় আর বাধা না দিয়ে চলে যেতে দেওয়া হয়। এই অভ্যেস প্রতিদিন করলে ভিতরের বিশৃঙ্খলা থেকে নিয়ন্ত্রণে আসা, প্রতিক্রিয়া থেকে সচেতন অংশগ্রহণ, বন্দিত্ব থেকে মুক্তিতে বদলে যায়। মনে রেখো, মন কখনো চুপ থাকবে না, কিন্তু তোমার শক্তি আছে মুহূর্তে মুহূর্তে আবার নিজের শ্বাস, শরীর আর কাজের কাছে ফিরে আসার মধ্যে। স্বাধীনতা মানেই পৃথিবী নিয়ন্ত্রণ করা না, নিজের ওপর নিয়ন্ত্রণ পাওয়া।